শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা 2025-এর ষষ্ঠ দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের প্রিয় আয়োজন, প্রতিদিনকার আয়োজন চ্যানেল আইয়ের পর্দায় চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের পর্বে সরাসরি। এবং আজকে শুরুতেই বলতে চাই যে সবাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন প্রতিদিন, যারা এখনও অমর একুশে বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পারেনি সরাসরি, তাদের জন্য আসলে বিশেষ করে এই আয়োজনটি, বিশেষ করে তাদের জন্য আসলে চ্যানেলের দর্শক যারা রয়েছেন বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা এখন আসতে পারেননি। সুপ্রিয় দর্শক, আজকে শুরু করতে চাই আনন্দ আলো বইমেলা প্রতিদিনের যেই বলি যে আমরা যেই বিষয়টি যে থাকে প্রতিদিন আমাদের এই গরম গরম খবরগুলো যেগুলো প্রকাশিত হয় এই পত্রিকায়, এবং প্রতিদিন আসলে এটি পরিপক্ক হয়ে উঠতে শুরু করে বইমেলার সঙ্গে সঙ্গে। আজকে যেমন একটি চমৎকার হেডার পড়লাম শুরুতেই, খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে। না বাংলা না ইংরেজি কোনোটাই ভালোভাবে শেখা হচ্ছে না শিক্ষার্থীদের। ভিতরের বডিটি পড়তে হবে, এটার পড়ার জন্য এটি কালেক্ট করতে হবে। এবং ভিতরে যেটি রয়েছে প্যাভিলিয়ন যখন বইমেলার সৌন্দর্য বাড়ায়, সত্যিই তাই প্যাভিলিয়নগুলো ভীষণ রকমের সৌন্দর্য বাড়ায় এবং প্রতিদিন আসলে প্যাভিলিয়ন তৈরি হচ্ছে, নতুন নতুন পরিপক্ক হয়ে উঠছে প্রতিদিন আসলে অল্প অল্প করে। এবং বরাবরের মধ্যে একজন লেখকের লেখা রয়েছে সাদি ওমর খৈয়মের আমার একটা তুমি নেই, ভ্রাম্যমাণ দোকান পসরা বইমেলার আশেপাশে, এই ব্যাপারটি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে রয়েছে বই পড়ার প্রস্তুতি কেমন হওয়া উচিতের আরও একটি পর্ব কিস্তি। এবং শেষ পাতায় রয়েছে বইমেলার বই কিনলে অনেক লাভ। এই কথাটি ছোট্ট বন্ধুদের বলতে চাই যারা আসলে সারা বছর বই না কিনে কেন বইমেলায় কিনবো সে প্রশ্নটি করে থাকেন, তাদের উদ্দেশ্যে যে এখানে যদি ধরেন 1000 টাকা, বা ধরো যদি 1000 টাকার বই কেনা হয় সেখানে 250 টাকা তুমি কমিশন পাবে। সো এখানে বই কেনার কিন্তু মজা রয়েছে এবং সেই সঙ্গে তুমি অনেক বড় একটা পসরা পাবে যেখানে তুমি অনেকগুলো বই দেখে অনেক লেখককে বেছে তুমি পড়তে পারবে চাইলে। হয় সেটা হতে পারে বিজ্ঞান, সেটা হতে পারে গল্প, সেটা হতে পারে উপন্যাস, যে কোনো কিছু। সুপ্রিয় দর্শক, আজকের শুরুতে যেটা করি আমরা আমাদের লেখক, দর্শনার্থী, পাঠকদের সঙ্গে কথা বলি। আমার ঠিক বাদিকে অনেকগুলো লেখক রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু ছোটো কাকু নিয়ে কথা বলতে চাই। ছোটো কাকু দিনে ছোটো কাকুর সিরিজ নিয়ে কথা বলেছি গতকালকে, তখন বলেছিলাম ছোটোদের জন্য, আসলে এটা শুধুমাত্র ছোটোদের জন্য না, বড়রাও চাইলে কিন্তু পড়তে পারবে। এবং আজকে বইমেলায় ঢুকে আমি সামাল জামালপুর পড়তে পড়তে ভাবলাম যে আমি যদি এক দমে সবগুলো সিরিজের নাম পড়ি তাহলে কেমন হবে। আসলে চমৎকার হবে। রাত বিরাতে সাতক্ষীরাতে, জয় হলো জয়দেবপুরে, রাগ করে রাঙামাটিতে, কক্সবাজারে কাকাতুয়া, কুয়াকাটায় কাটাকাটি, দিনদুপুরে দিনাজপুরে, গোলমালে গড়াগড়ি, খেলা হলো খুলনায়, এরকম করে আর কি যদি পড়তে আসলে ভালোই লাগবে। সে সঙ্গে পুরো বইটি সিরিজটা যদি পড়া যায় তাহলে আরও বেশি মজা লাগবে, আমি প্রিটি শিওর। আপনাদের সবার কে অনুরোধ থাকলো যারা রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বইগুলো কিন্তু রয়েছে ছোটো কাকু সিরিজের। বরেণ্য শিশু সাহিত্যিক ফরিদ রেজা সাগরের লেখা, তার কাহিনী, সবগুলো সিরিজ, এবং সেই সঙ্গে পর্দায় আপনি উপভোগ করেনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ছোটো কাকু নিয়ে বিশেষ একটি বক্তব্য আমরা শুনব বরেণ্য নাট্যকার, লেখক এবং নির্দেশক হারুনুর রশিদের কাছ থেকে। চলুন পর্দায় চোখ রাখি। বই মেলা বাঙালির প্রাণের মেলা। এই মেলাকে কেন্দ্র করে বাঙালি তার সংস্কৃতি, তার ভাষা, তার বৈশিষ্ট্য, তার সংগ্রাম, তার ইতিহাস এবং ঐতিহ্যকে নতুন করে ঝালাই করে নেয়। বইমেলার আকর্ষণ নতুন বই, কিন্তু নতুন বইয়ের মধ্যেও একেবারে জল করে আমাদের সামনে আসে কিছু পুরাতন বই, যেটা আগেও প্রকাশিত হয়েছে বা নতুনভাবে নতুন আঙ্গিকে প্রকাশিত হয়। সেরকম একটি পুস্তক হচ্ছে বিশিষ্ট সাহিত্যিক ফরিদ রেজা সাগরের ছোটো কাকু। ছোটো কাকু একদিকে যেমন সাহিত্য হিসেবে অসম্ভব একটি চমৎকার একটি ক্রিয়েশন, এর সাথে সাথে এর একটি ঐতিহাসিক, পর্যটন এবং ভৌগোলিক মূল্য আছে। আমরা যদি ছোটো কাকুর ঘটনাগুলি দেখি, সেই ঘটনাগুলি কিশোর তরুণদের উপযোগী যেমন, একইভাবে তা বয়স্কদের জন্য প্রযোজ্য। যেমন আমরা সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটাকে যে আমরা জানি, ছোটো কাকু বিভিন্ন রহস্যের উন্মোচন করেন এবং সেই রহস্যের জায়গাগুলি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত নানা জায়গা। আমরা পুস্তকে গল্প পড়ি, গল্পগুলো পড়ি, ঘটনাগুলো জানি। আবার ছোটো কাকু সিরিজ যখন চ্যানেল আইতে দেখি, তখন আমরা ওই জায়গাগুলোকে, এই বিশেষত্বপূর্ণ বিভিন্ন জায়গাকে ভৌগোলিক বৈশিষ্ট্য, পর্যটন বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক বৈশিষ্ট্যে ভরা বাংলাদেশের যে সম্ভার, সেই সম্ভারগুলোকে আমরা দেখি। এরকম একটি সুযোগ, এরকম একটি বহুমাত্রিক ব্যঞ্জন এবং সুযোগ তৈরির জন্য ছোটো কাকু একটি অবিস্মরণীয় সৃষ্টি হিসেবে বিবেচিত হচ্ছে, বিবেচিত থাকবে এবং ভবিষ্যতেও বিবেচিত হবে। প্রতিবার আসলে বইমেলায় একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করি, এবারও ভুল করবো না। সেটি হচ্ছে যে
যারা বই পড়তে আসলে একটু যাদের বেগ পেতে তাদের জন্য বলছি যে অন্তত এসে নতুন একটি বইয়ের গন্ধ শুকে যদি একটি পছন্দের মতো বই মলাট নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো আস্তে আস্তে বই পড়ার অভ্যাসটাও ধীরে ধীরে হয়তো হয়েই যাবে। প্রিয় দর্শক, আজকে যেটি বলছিলাম বরাবর মতো আমাদের লেখকদের সঙ্গে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে যে লেখক আছেন এই মুহূর্তে শুরুতেই ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, কাল সমুদ্রে আলোর যাত্রী, শাহ মোহাম্মদ মনিরুজ্জামান লিখেছেন। দর্শকদেরকে দেখাবেন মলাটটি, জি। কি নিয়ে লেখা বইটি? এটা বাংলাদেশের মেডিসিনের একজন লিজেন্ড প্রফেসর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। উনি ঢাকা মেডিকেলের অধ্যাপনা করতেন, রংপুর মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন। উনি রংপুর এবং বগুড়ায় তার সমাজসেবার এক সীমানাহীন রাজত্ব। উনি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ এবং হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে করেছেন। আমরা জানি যে প্রতি 4 জন মানুষের একজন উচ্চ রক্তচাপ আছে। এই উচ্চ রক্তচাপের জন্য সরকারি বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান ওইভাবে গড়ে ওঠেনি। উনি বহুতল একটা ভবন করেছেন রংপুরে ধাপ রোডে। সেখানে মাত্র 40 টাকার বিনিময়ে উনি এই সেবাটা দিয়ে যাচ্ছেন। এছাড়া উনি বিশাল একটা পাঠাগার করেছেন এটা বগুড়ায়। উনি এছাড়া একটা স্কুল করেছেন, সেখানে স্কুল শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেন। আমি দীর্ঘ 2 বছর রংপুর এবং বগুড়ায় ফিল্ড ওয়ার্ক করে এই কাজটি আমি করেছি তার সামগ্রিক জীবন ও কর্মের উপর। এই কাজটি মেডিকেলের শিক্ষার্থী, যারা চিকিৎসক, যারা রোগী, সকলের প্রয়োজনে আসবে। আমি মনে করি ডাক্তার জাকির এই যে তার যে সমাজসেবার যে অনন্য নিদর্শন, উনি বাংলা একাডেমির ফেলোশিপ পেয়েছেন। যদি রাষ্ট্র তাকে ওনাকে সম্মানিত করে তাহলে জাতি হিসাবে আমরা অনুপ্রাণিত হব। নিশ্চয়ই। বইমেলা কেমন লাগছে? বইমেলা খুবই ভালো লাগছে, মেলাটি অনেক জমে উঠছে। পাঠক, লেখক, গবেষকদের সমাগম, খুবই একটা আন্তরিক ধন্যবাদ আপনাকে। মেলা ঘুরে দেখবেন। পাঠক, লেখক ঠিকই বলেছেন, আসলে মেলা ভীষণ জমে উঠেছে। আমরা লেখকও দেখতে পাচ্ছি অনেক আমাদের সঙ্গে আজকে জড়ো হয়েছেন। আমরা খুবই আন্তরিকভাবে অনুপ্রাণিত। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন স্যার আছেন আমাদের সঙ্গে। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ, পুরো লাল একটি মলাট এবং একটা আঙ্গুল দেখতে পাচ্ছি ভিক্টোরি সাইন দেওয়া। স্যার নিজে একটু বলেন, যদি বলেন দর্শকদেরকে কি নিয়ে বইটি লেখা। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বুঝতেই পারছি। আমি মূলত মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমার আগ্রহের একটি অংশ। জি। তো এই যে বইটি, এটি 6 বছর লেগেছে আমার লিখতে। লাস্ট রিজিমের সময় বইটি প্রকাশ করার জন্য অনেকবার চেষ্টা করেছি, আচ্ছা, কিন্তু অনেক প্রকাশকই এটা প্রকাশ করতে রাজি হননি। তো যাই হোক, এটা অবশেষে এই চেঞ্জ সার্কামস্ট্যান্সে আমি মনে করেছি যে এটা এখন প্রকাশিত হতে পারে। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি যে এটা প্রকাশিত হয়েছে। এই বইটিতে মুক্তিযুদ্ধ আংশিকভাবে এটা সংকলিত হয়েছে, আর হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই যে অস্থির প্রেক্ষাপট, যার আমি ছিলাম একজন প্রত্যক্ষ সাক্ষী। যতদূর পর্যন্ত আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম সেই অংশগুলো আমি এই বইতে আমি লিপিবদ্ধ করেছি। এই হচ্ছে এই বই। স্যার কত পৃষ্ঠা রয়েছে এই গল্প? এটা অ্যাকচুয়ালি ছিল 540 পৃষ্ঠা। যেহেতু এটা রয়্যাল সাইজের বই, এটা এখন 450 পাতায় এসছে। চমৎকার। স্যার কোথায় পাওয়া যাচ্ছে? এবং এটা আগামী প্রকাশনীতে পাওয়া যাচ্ছে, রকমারি.com এ পাওয়া যাচ্ছে। এবং আমার একটা আবেদন থাকবে, যারা আগ্রহী ইন্টারেস্টেড রিডার্স, মুক্তিযুদ্ধের উপরে যারা জানতে চান, তারা এই বইটি পড়বেন। এবং আমার একটা প্রত্যাশা আপনাদের ভালো লাগবে। আন্তরিক ধন্যবাদ মেজর স্যার, আপনি ভালো থাকবেন, মেলা ঘুরে দেখবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরো একজন নারী লেখক আছে, তার হাতে 3টি বই দেখতে পাচ্ছি আমি। উল্টো করে আছে, এখনো পড়তে পারিনি। তার হাতে আছে পানি সংকট প্রেক্ষাপট বাংলাদেশ, সৈয়দা বদরুন্নেসা আছেন আমাদের সঙ্গে। জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছেগুলো উড়ে যায়, সৈয়দা বদরুন্নেসা লেখা। এটি কি কাব্যগ্রন্থ? প্রথম কাব্যগ্রন্থ আমার। এটা সেকেন্ড জলবায়ু অভিঘাত। এটা নিয়ে একটু কথা বলতে চাই সবার আগে। জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ, আপনি পেশায় কি করছেন? আমি পেশায় শিক্ষক, গবেষক। জি। হ্যাঁ, এবং সাম্পাদিক কলমে লেখালেখি করি, আবৃত্তি করি, সবকিছু লিখি, কবিতা বলি, সবকিছু। আচ্ছা, ছোটবেলায় তো আমরা পড়তাম যে আমাদের গ্রিন হাউস প্রতিক্রিয়া হতো, এটা তো লেখার জন্য পরীক্ষায় পড়েছি, কিন্তু এখন তো আসলে দেখতে পাচ্ছি যে আসলে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই জায়গা থেকে লিখে, সেই ভাবনা থেকে সেই ভাবনা থেকেও লিখেছি। এটা তো মানে খুবই কমন একটা বিষয়। আমি আসলে জলবায়ু নিয়ে কাজ করছি, মূলত পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল বরেন্দ্র এলাকায়, যেখানে আপনার ভীষণভাবে ওয়াটার ক্রাইসিস। সেখানে আমি কাজ করতে গিয়ে আমি যা দেখেছি, এবং আমি
পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল বলতে গেলে, এটা কিন্তু একটা লিখিত মানে আমার নিজের দেখা একটা দলিল বলতে গেলে আর কি। Journal আর হ্যাঁ কি, হ্যাঁ। জি জি জি। তো এই জলবায়ু বললেন কেন লিখেছি, বাংলাদেশ সহ বিশ্বে তো পুরো জলবায়ু ক্লাইমেট চেঞ্জ পুরো বিশ্বে আমাদের এটা, এবং বাংলাদেশে এটা আঘাত এনেছে। বাংলাদেশে আনাচে কানাচে যেখানে সেখানে এটা সে সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এই জলবায়ু নিয়ে কাজ করতে গিয়ে আমি আসলে মূলত পানি নিয়ে কাজ করেছি। আচ্ছা, তো পানি সংকট প্রেক্ষাপট বাংলাদেশ, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশের জন্য এখন। হ্যাঁ কিরকম? আমি কিন্তু কিরকম মানে আপনি নিজে মনে করেন এক গ্লাস পানি না খেলে কি অবস্থাটা হবে আমাদের সারাদিনে। তো আমরা যেমন দেখছি একদিকে উত্তর পশ্চিমাঞ্চলে খুবই মানে আপনার ওয়াটার ক্রাইসিস, ওয়াটার ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে, ঠিক তেমনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির আধিক্য, সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে। এত মানে আমরা পানি ক্রাইসিস তো সারা পৃথিবীতে সারা হয়েছে। পৃথিবীতে, বাংলাদেশে প্রচুর পরিমাণে, জি। সৌদি আরবে আছে, তাই না, সব জায়গায় আছে, কিন্তু আমরা আফ্রিকার সাহারা অঞ্চলে আছে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশ প্রেক্ষাপটটা আমি এখানে তুলে ধরেছি যে বিশ্বে, আমি এই বইটাতে বিশ্বে যে মানে ওয়াটার ক্রাইসিস আছে সেটা কারণ সমাধান সব বাতলে দিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে আপনার যে পানির সংকট, সেটা চ্যালেঞ্জ সম্ভাবনা সেগুলো করেছি, এবং শহর থেকে গ্রামে সমন্বিতভাবে আমরা কিভাবে আসলে মোকাবেলা করতে পারি টেকসই একটা সমাধান আমি এখানে এই বই বাহ, দিয়েছি। চমৎকার। জি। সবাই বইটি পড়ে উপকৃত সবাই হবে। বইটি, এবং এটা নীতি নির্ধারক, গবেষক, শিক্ষক, ছাত্র সর্বসাধারণের জন্য এই বইটি। আমি প্রচারের জন্য বলছি, আসলে কিন্তু এই বইটি সবার জন্য আমাদের দরকার। আমরা এখন পানির জন্য এখন আমরা খুব হুমকির পথে, আমরা খুবই পানির সংকট, এই সমস্যার সমাধানের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার এই চমৎকার উদ্যোগের জন্য ছোটখাটো ক্লাবের পক্ষ থেকে আপনার জন্য চকলেট রয়েছে ম্যাডাম, থ্যাংক ইউ আপনাকে ভেরি মাচ। ধন্যবাদ, জি, আপনি thank মেলা ঘুরে দেখবেন। অবশ্যই। প্রিয় দর্শক, পানির অপর নাম জীবন সবাই আমরা শুনেছি, এবং সত্যি কথা এই পৃথিবী আমাদের জন্য উপযোগী কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে পানি। আসলে আমরা হ্যাবিটেবল একটি প্ল্যানেটে বসবাস করি। আমাদের সঙ্গে আরও একজন লেখক আছেন, তার হাতে লাল বই দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এসো স্বপ্ন এসো ছুঁই, স্বপ্ন ছুঁই। কাব্যগ্রন্থ, এটা ছড়া এবং কবিতা, ছড়াও আছে? দুইটা মিলিয়ে। আচ্ছা, কি ভাবনা দিয়ে লেখা আসলে? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই কিছু ছড়া কবিতা লিখতাম, বিভিন্ন ম্যাগাজিনে, তারপরে পত্রপত্রিকায় ছাপা হতো। জি। তো মোটামুটি বেশ ভালো কবিতা ছড়া জমা হয়ে গেছে। আমার এক বন্ধু, ও আমাকে খুব ইন্সপায়ার করলো যে ডায়েরিতে না রেখে আর একটা বই প্রকাশ করতে। তো এটা আমার প্রথম বই প্রকাশ, বাহ, উচ্ছ্বাস congratulations। প্রকাশনী থেকে। এখানে 669 669 স্টল নাম্বার। একটা এখানে ছোট্ট পাওয়া পড়ে যাচ্ছে। শোনাবেন নাকি ছড়া? হ্যাঁ, ছোট্ট করে। যেমন এসো স্বপ্ন ছুঁই, এটার কারণটা হচ্ছে স্বপ্ন ছুঁই নিয়ে আমার একটা কবিতা আছে। জি। আমি আহ্বান করছি যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য এই বইটা খুবই ইন্সপিরেশনাল হবে, অনুপ্রেরণামূলক। ছড়াটা বলার আগে একটা কথা বলি, যেমন আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, জি। এখনো নারায়ণগঞ্জে আইডিয়াল স্কুলে শিক্ষকতা করছি, পাশাপাশি ট্রাভেল বিজনেস। তো আমি স্টুডেন্টদের ইন্সপায়ার করতাম যাতে তারা স্বপ্ন দেখে এবং বড় বড় স্বপ্ন দেখে, সেই স্বপ্নের জন্য কাজ করে, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তারা সংগ্রাম করে, পরিশ্রম করে, সময়কে কাজে লাগায়। তো আমার এই বইতে এই রিলেটেড প্রচুর ছড়া আছে, কিছু কবিতা আছে যেটা ওদের জন্য কাজ করবে, এবং সমসাময়িক কিছু কবিতা আছে। যেহেতু স্বপ্ন ছুঁই বইটার নাম আছে এসো স্বপ্ন ছুঁই, তো প্রথম যেই ছড়াটা সেটা হচ্ছে স্বপ্ন ছুঁই। এটা আমি একটু পড়ে চট শোনাচ্ছি। করে শুনবো, আমাদের জি। সময় খুবই কম। কি পেয়েছি কি পাইনি ভাবছো কেন আজ, সফলতার দ্বার খুলবে করবে যখন কাজ। কে বলেছে কি বলেছে কে আর কেন করো, কি হতে চাও কাব হতে চাও সেই পথটাই ধরো। ভাববে তুমি সবার সেরা বলবে কথা কম, স্বপ্ন ছোঁয়ার পথ পেরোতে রাখবে লম্বা দম। বাহ স্যার, চমৎকার। আন্তরিক ধন্যবাদ স্যার। আপনি মেলা ঘুরে দেখবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নিশ্চয়ই। আর আপনার বইটি পড়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এসো স্বপ্ন ছুঁই স্যারের প্রথম বই। আমি আরও একজন লেখিকাকে ডাকতে চাই, ওনার হাতে অনেকগুলো বই আছে, জানি না সবগুলো বই নিয়ে কথা বলতে পারবো কিনা। কবিতা সমগ্র আছে, শুরুতেই দেখতে পাচ্ছি অনেক মোটা, সচরাচর এই মোটা কবিতা সমগ্র এবার দেখিনি। কেমন আছেন ম্যাডাম? লিলি ম্যাডাম কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। প্রথমে আমি চ্যানেল আইকে আমার প্রেম সখ্যত ও ভালোবাসা জানাচ্ছি। জি। সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, এ জীবন পরিচর্যার, এ জীবন মমতার, এ জীবন সমতার, আর সমতা রাখবার জন্যেই আমাদের প্রিয় কবিতাকে খুব দরকার। একদম সত্যি তাই। ম্যাডাম, কবিতা কেন ভালো লাগে, মানে কবিতা কেন মানুষের পড়া উচিত বেশি বেশি, বলেন তো? প্রথমত আমি আমার নিজের জীবনের গল্পটা বলি খুব সংক্ষেপে। জি। আমার বাবা ছিলেন মহান ভাষা সংগ্রামী মোহাম্মদ ওসমান আলী। বাবার কাছে দেশপ্রেম, দেশ জাতি পতাকাকে ভালোবেসে মন মাটি মানুষের কাছে এসে আমি অক্ষরকে ভালোবাসতে শিখি। তো তখন মনে হলো যে কবিতার বুকে আশ্রয় নেই, সবচেয়েতে আমার কথা, চিন্তা এবং ভালোবাসা প্রকাশ করবার যে মাধ্যম। আমার ভালো লাগে কবিতা লিখতে। আর আমার জীবনের আরেক কবিতা হলো
যারা লতা টুকায়, কাজ ভাঙ্গা টুকায়, বাবা দিনমজুর মাটি কেজি, সেই সব বাচ্চাদের আমি পড়াই। আমার শ্বশুরবাড়ির উঠোনে গড়ে তুলেছি সেই স্কুল, এবং বিধবাদের জন্য একটি প্রজেক্ট গড়ে তুলেছে আমরা বন্ধুরা মিলে। আর হচ্ছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, আরেকটা হচ্ছে পাঠদান প্রকল্প। 7টি প্রজেক্ট মানে আমার কাছে মনে হয় চন্দন সৌরভে সুরভিত। আপনার সঙ্গে আমরা আরেকবার কথা বলবো, আজকে আমরা সময় একদম শেষ প্রান্তে। আমার জীবনের আরেকটা কবিতা এটা কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের যদি বলে দেন একটু। 170 স্টল নাম্বার, চয়ন প্রকাশন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আপনাদের সবাইকে আমন্ত্রণ, কারণ আমরা ভালোবাসি বৃক্ষ, মানুষ, পাখি। চলুন আমরা দেশপ্রেমিক হই, মানব প্রেমিক হই, বৃক্ষ প্রেমিক হই। হিংসা, লোভ, ঘৃণা 3টি শব্দ জীবন থেকে মুছে ফেলি, ওতেই হবে, খুব বেশি কিছু দরকার নেই, কারণ সুন্দরের জন্য লড়াই ঘোষণা করছি, কবিতাকে ভালোবেসে। আন্তরিক ধন্যবাদ লীলা হোক, আপনাকে ধন্যবাদ। আরেকবার দেখা হবে আপনার সঙ্গে নিশ্চয়ই সামনে। আমার সঙ্গে আরও একজন লেখক আছেন, তাকে একটু ডাকবো। তার হাতে একটি পাতলা বই রয়েছে, বিদ্রোহী কবি লিটল ম্যাগ। জি, প্রচ্ছদ কি ধ্রুব এটা রেগুলারলি হয়, তো এটা মোটামুটি ব্যাপক ঘাটতি হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুঃখু নামে জন্ম নেয় কে কোথায় কবে, সেই নামেরই সার্থকতা পেলাম আজ সবে। ঝাঁকড়া চুলের অধিকারী নাহি ছিল তার ক্রুদ্ধ, সর্বকালই দেশের জন্য করেছিল সে যুদ্ধ। তো আসলে নজরুলকে আমাদের ধারণ করতে হবে একদম। এই চিন্তাটি নিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। প্রিয় দর্শক, আমাদের বইমেলার আয়োজন আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে নতুন পাঠকদের সঙ্গে, লেখকদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।